নমস্কার। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা জার্নি স্টার্ট করছি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি কী বলবো, খুব একটা যে ইন্টারেস্টিং ভিডিও সেটা বলবো না, কিন্তু এই ভিডিওটার ইম্পর্ট্যান্স মারাত্মক হতে পারে যদি আপনি এই ভিডিওটাকে খুব মন দিয়ে শুনে আপনার নিজের থট প্রসেসকে কাজে লাগিয়ে চিন্তাভাবনাটাকে ঠিক করে নিতে পারে। ভিডিওটা হচ্ছে যে আমি যেহেতু নিজে একজন হোমিও মেডিকেল অফিসার, তাই আজকে আমি নিজের ঢাক নিজেই পেটাবো, সেই ভেবেই এসছি। তো আজকের ভিডিওটা কী নিয়ে অ্যাকচুয়ালি? আজকের ভিডিওটা এই নিয়ে যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আদৌ কি আমাদের করা উচিত না উচিত নয়, এইটা নিয়ে কিছু মিথ মানুষের মধ্যে রয়েছে। আমি চেষ্টা করব সেই মিথগুলোকে যথাসম্ভব সঠিক উত্তর দেওয়ার এবং সেই মিথগুলো যে সব ক্ষেত্রে ঠিক নয় সেটা প্রমাণ করার। যখনই আপনি হোমিওপ্যাথির কথা শুনছেন বা আপনাকে কেউ সাজেস্ট করছেন, আপনার মাথায় সঙ্গে সঙ্গে একটা কথা চলে আসে যে হোমিওপ্যাথি মানে দীর্ঘসূত্রতা, প্রচুর টাইম লাগে রোগ সারতে। প্যারালালি আরেকটা কথা শোনেন যে হোমিওপ্যাথি করে কিন্তু যে কোনো রোগকে নির্মূল করা যায়। তাহলে যে প্যাথিটা রোগ নির্মূল করে সেই প্যাথিটা আজকের ডেটেও এতটা পিছিয়ে কেন? দেখুন, এই পিছনের পিছনে কিন্তু যে হোমিওপ্যাথি একা দায়ী তা কিন্তু নয়। এর পিছনে প্রথম যারা দায়ী তারা হচ্ছে আমরা যারা ডক্টরস আছি। কারণ এটা একটা খুব স্যাক্রেড মেথড অফ ট্রিটমেন্ট, মানে এটা আপনি বলতে পারেন যে ভগবান প্রদত্ত একটা ট্রিটমেন্ট, এবং এর এফিকেসি, এর রেজাল্ট এটা কিন্তু মারাত্মক লেভেলে দেখা যায়। কিন্তু যেটা এখানে দরকার হয় সেটা হচ্ছে ডক্টরের ডেডিকেশন। ডক্টর যদি খুব ডেডিকেটেড হন, ডক্টর যদি খুব পেশেন্টকে নিয়ে ডেডিকেটেড থাকতে পারেন, তাহলেই এর মিরাকেল দেখা সম্ভব হয়। এবং আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কোনো না কোনো হোমিওপ্যাথি মিরাকেলের কথা কিন্তু শুনেছি বা জেনেছি, তারপরেও আমরা বিশ্বাস করতে পারছি না। এর কারণ কিছু আছে, সেই কারণগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করছি। প্রথম কারণ হচ্ছে যে হোমিওপ্যাথিতে যে সিস্টেমগুলো আমরা ফলো করি, সেই সিস্টেমগুলোর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো মানুষের পছন্দ নয়। কিন্তু ফ্রেন্ড, একটা কথা বলুন তো, যে প্যাথি আপনাকে উইদাউট এনি সাইড এফেক্ট আপনার কঠিন থেকে কঠিনতর রোগের সমাধান দিতে পারে, সেই প্যাথিটাকে আপনি নিজের করে নিতে পারছেন না কেন? তার প্রথম কারণ হচ্ছে যে ওই যে আপনার ব্রেনে ঘুরপাক খাচ্ছে, যেখানে অনেক দেরি হয়। ফ্রেন্ড, এটা কিন্তু সব ক্ষেত্রে সত্যি নয়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটা নিশ্চয়ই সত্যি, দেরি হয়। যেমন ধরুন, আমি আপনাকে বলছি, কোনো একটা পেশেন্ট হয়তো দীর্ঘ 10 বছর ধরে বাতের যন্ত্রণায় ছটফট করছে এবং তার এত যন্ত্রণা তাকে হয়তো সুইসাইড করার মতো তার মানসিকতা ডেভেলপ করছে। আপনি খুব স্বাভাবিক কারণেই চাইবেন যে রোগটা কালকেই সেরে যাক। আমি পেশেন্ট হলে আমিও তাই চাইব। কিন্তু যে রোগটা 10 বছর ধরে সারা শরীরে তার অক্টোপাসের মতো বাঁধন দিয়ে আমার শরীরটাকে কাবু করে ফেলেছে, তাকে নিয়ন্ত্রণ করতে আপনার কিন্তু 10 মাস টাইম লাগবে। তো এই 10 মাস যদি আপনি ত্যাগ স্বীকার করে আপনি যদি ট্রিটমেন্টটা কন্টিনিউ করেন, তাহলে আপনি সারা জীবনের জন্য কিন্তু এই অসম্ভব কষ্টকর যে পরিস্থিতি, সেখান থেকে আপনি নিস্তার পেতে পারেন। এবং আপনি আরও কিছু মানুষকে এক্সাম্পল সেট করতে পারেন যে দেখো, আমি কিন্তু হোমিওপ্যাথি করে আজকে সুস্থ। পাশাপাশি আপনি এই ট্রিটমেন্টের দ্বারা আপনার কিন্তু আর্থিক যে ক্ষতি সেটাও বাঁচাতে পারেন, এবং এই মেডিসিনের থেকে আপনার কোনো সাইড এফেক্ট হওয়ার ভয় নেই। অর্থাৎ আপনি কিন্তু শুধু রোগমুক্তই হবেন, সঙ্গে সাইড এফেক্টটা নেবেন না। ফর এক্সাম্পল, এই ধরনের রোগীর ক্ষেত্রে ধরুন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ গিঁটে বাত, গিঁটগুলো ফুলে যায়, বেঁকে যায়, মানুষটা আস্তে আস্তে গুটিয়ে ডাব হয়ে যায়, এত পেনফুল সিচুয়েশন। এর জন্যে আমরা যে অ্যালোপ্যাথি মেডিসিনগুলো প্রেসক্রিপশন করতে দেখেছি, সেই মেডিসিনে যে ধরনের কম্পোজিশন আছে তাতে প্রায়শই দেখা যায় যে তার কিডনিটাকে সাংঘাতিকভাবে ড্যামেজ করে দিচ্ছে বা হ্যাম্পার করছে। তো আপনি একটা রোগ সারাতে গেলেন, সেই রোগটা তো সারলই না, কারণ আপনাকে লাইফ লং মেডিকেশনে থাকতে হবে, যতদিন বাঁচবেন ওষুধ খেতে হবে। প্যারালেলি আপনার একটা সুস্থ অঙ্গ যেটা সুস্থ ছিল সেটাও নষ্ট হয়ে গেল। কোন যুক্তিতে আপনি বলতে পারেন যে এটা একটা দারুণ ট্রিটমেন্ট? সেকেন্ড হচ্ছে, ধরুন আপনার জ্বর হয়েছে, খুব ভালো, আপনি কথায় কথায় প্যারাসিটামল, ক্যালপল এগুলো আপনি নিচ্ছেন। আজ থেকে 10 বছর আপনি পিছিয়ে যান, আপনার কিন্তু এই ধরনের সিস্টেম ছিল না। জ্বর হলে আমরা কী করতাম? জলপটি নিতাম, একটু শুয়ে থাকতাম, একটু রেস্ট নিতাম, কিছু ফ্রুটস খেতাম এবং আস্তে আস্তে সুস্থ হয়ে যেতাম। আজকের ডেটে আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জ্বর হয়েছে মানে আপনাকে কিন্তু প্যারাসিটামল খেতে হবে। ফাইন,
ফ্রেন্ড, প্যারাসিটামল কিন্তু জ্বরের ওষুধ নয়। এর কাজ হচ্ছে টেম্পারেচারটাকে রিডিউস করে দেওয়া। আর জ্বর জিনিসটা কি, যদি একটু সংক্ষেপে জানার চেষ্টা করি, জ্বর হচ্ছে যে আপনার শরীরে কোনো বিশেষ ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস এন্ট্রি নিয়েছে, যেটা আপনার শরীরের বুদ্ধিমত্তার কাছে ধরা পড়েছে, এবং সে নিজের টেকনোলজিতে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিয়ে তাকে কাবু করার চেষ্টা করছে, তার যে মিলিটারি সিস্টেম আছে সেটা দিয়ে। আপনি কি করলাম, প্যারাসিটামল খেয়ে সেই টেম্পারেচারটাকে কমিয়ে দিয়ে তাকে সাংঘাতিকভাবে গ্রো করার জন্য হেল্প করে দিলাম, এবং আমি লোককে দেখালাম, দেখো আমি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম। ফ্রেন্ড, এটা কিন্তু অ্যাকচুয়াল ম্যাটার নয়। ম্যাটার হচ্ছে আপনি যখনই প্যারাসিটামল খেলেন, আপনার বডিতে যে আর্টিফিশিয়ালি ব্রেনকে হ্যামারিং করে আর্টিফিশিয়ালি আপনার যে টেম্পারেচারটাকে রিডিউস করলেন, এর জন্য আপনাকে ভয়ঙ্কর সাইড এফেক্ট ক্যারি করতে হবে। মানে আপনি ইমাজিন করতে পারবেন না কী সাইড এফেক্ট আপনাকে ক্যারি করতে হতে পারে। সেই সাইড এফেক্টটা আপনি যে ক্যারি করতে রাজি নন, সেটা কিন্তু আপনি এক্ষুনি বলবেন যখন আপনি জেনে যাবেন যে এর এক্স্যাক্ট সাইড এফেক্ট কী কী আছে। প্রথম সাইড এফেক্ট হচ্ছে যে আপনি যত প্যারাসিটামল নিচ্ছেন, আপনার ব্রেনের যে একটা কাভার আছে, যাকে আমরা মেনিনজেস বলি, সেই মেনিনজেস কিন্তু পাতলা হয়ে যাচ্ছে। এর ফল কী হতে পারে? এর ফলে আপনি কিন্তু আগামীতে ব্রেন স্ট্রোক বা ব্রেন হ্যামারেজের শিকার হতে পারে। নেক্সট হচ্ছে আপনার লিভার নষ্ট হতে পারে, কারণ যে কোনো মেডিসিন আমরা জানি যে লিভার দিয়েই পাস করবে, ফলে লিভারটাও ড্যামেজ হচ্ছে। কী কারণে আপনি নিলেন? একটু তাড়াতাড়ি জ্বর থেকে সুস্থ হওয়ার জন্য। আপনি ফ্রেন্ড বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি একটু তাড়াতাড়ি জ্বর থেকে বেরিয়ে আসার জন্যে আপনি কি এত বড় রিস্কটাকে অবলীলায় মেনে নিতে পারতেন, যদি আপনি জানতেন যে এটা খাওয়ার জন্য আপনার কী কী হতে পারে? কিন্তু আপনার মধ্যে একটা ন্যারেটিভ বিল্ড করে দেওয়া হয়েছে, একটা সিস্টেম তৈরি করে দেওয়া হয়েছে, জনগণের মনে একটা বিশ্বাস তৈরি করে দেওয়া হয়েছে যে প্যারাসিটামল ইজ দ্য সেফেস্ট ড্রাগ, এটা একটা নিরাপদ ওষুধ, এটা নিয়ে কোনো ক্ষতি নেই। কিন্তু আপনি জেনে রাখবেন, মেডিকেল সায়েন্সের যত মেডিসিন এসছে, মোস্ট ডেঞ্জারাস মেডিসিন কিন্তু প্যারাসিটামল বা ওই জাতীয় যে মেডিসিনগুলো আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি হোমিও ট্রিটমেন্ট করেন, আপনার যদি একটু সারতে দেরিও হয়, বা আপনি কোনো ট্রিটমেন্ট না করেন, আপনি অ্যাটলিস্ট ব্রেন স্ট্রোক বা লিভার ড্যামেজের মতো পরিস্থিতির দিকে তো যাচ্ছেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হোমিওপ্যাথিকে নিজের করে নিতে পারেন। 1755 সাল একজন বিভৎস বড় মাপের মনীষী পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, নাম হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যান, যিনি নিজেই একজন অ্যালোপ্যাথি এমডি ডক্টর ছিলেন। তখনকার দিনে ভিয়েনা থেকে উনি পড়াশুনো করেছিলেন, কিন্তু উনি দেখলেন যে ম্যাক্সিমাম রোগী সারছে না। তখন একদিন উনি ঘুরতে ঘুরতে দেখেন যে ম্যালেরিয়ার ব্যাপক প্রকোপ, কিন্তু একটা পুকুরের পাড়ে কিছু লোকজন বাস করে, যে পুকুরে জল তারা খায়, সেই জল খাওয়ার জন্য তাদের মধ্যে কিন্তু কোনো ম্যালেরিয়া হচ্ছে না। উনি অনুসন্ধান করতে করতে জানলেন যে সেই জল খাওয়ার জন্য সেই হয়তো হতে পারে, এবং ওই জলে কী আছে উনি দেখলেন যে ওই পুকুরের পাড়ে প্রচুর শিংকণা গাছ, তাহলে নিশ্চয়ই এই গাছের পাতার কোনো এফেক্টে এদের এই রেজাল্ট হয়েছে। উনি সার্চ করতে করতে গিয়ে দেখলেন যে একদম সত্যি কথা, এবং সেখান থেকে জন্ম নিল হোমিওপ্যাথি, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, একটা থিওরি, লাইক কিওরস লাইক। মানে যে রোগ আপনার শরীরে আছে, সেই রোগ যদি আমি আর্টিফিশিয়ালি আপনার শরীরে তৈরি করে দিতে পারি, তার থেকেও পাওয়ারফুল, তাহলে আপনার রোগটাকে সে বের করে দেবে এবং সে নিজে নিজেই চলে যাবে। একটা অপূর্ব সুন্দর চিকিৎসা পদ্ধতি, যা যতই বলে শেষ করা যায় না। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এই ট্রিটমেন্টের জন্য কিন্তু কোনো গভর্নমেন্টের তরফ থেকে বলুন বা কোনো দিক থেকে বলুন, বিশেষ কোনো প্রচার প্রসার নেই। তারপরেও পৃথিবীতে 140টা দেশে কিন্তু হোমিওপ্যাথি রমরমিয়ে চলে, এবং ভারতবর্ষে এই মুহূর্তে কিন্তু একটা হিউজ পার্সেন্টেজ অফ মানুষ কিন্তু হোমিওপ্যাথির আন্ডারে ট্রিটমেন্ট আছে। সেই সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। আজ থেকে 5-7 বছর আগে আহমেদাবাদ, চেন্নাই, দিল্লি এরকম মেট্রো সিটিগুলোতে স্টাডি করে দেখা গেছিল যে মোর দ্যান 40% পিপল, 40%-এরও বেশি মানুষ হোমিওপ্যাথির আন্ডারে কিন্তু রয়েছেন। তাহলে হোমিওপ্যাথির কোনো ঢাকঢোল কেউ পেটাচ্ছে না, হোমিওপ্যাথির সম্পর্কে নেগেটিভ প্রচার সমানে চলছে। তারপরেও এই এত প্রোগ্রেস হোমিওপ্যাথির, এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটার জন্য আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে পোস্ট কোভিড, করোনার পরবর্তীতে মানুষ একটা জিনিস ফিল করা শুরু করেছে, যে আমি যে ট্রিটমেন্টে যাচ্ছি, আমার প্রচুর অর্থদণ্ড হচ্ছে, আমার প্রচুর টাকা ব্যয় করার পরেও ডক্টর কিন্তু আমাকে কোনো অ্যাসিওরেন্স দিচ্ছেন না যে আমার রোগটা সারবে কি না, এবং আমি নিজেও দেখছি আমার রোগটা সারছে না। তো কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে কিন্তু হোমিও দ্বারস্থ হয়েছে। এটা একটা মানুষের শুভ বুদ্ধির সূচনা বলে আমি মনে করি, কারণ আজকের ডেটে আমরা যে ট্রিটমেন্টগুলো করছি, সেই ট্রিটমেন্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট কিন্তু এটা বলা খুব কঠিন, কারণ এগুলো ম্যাক্সিমামই ম্যানেজমেন্ট। আপনার কোনো একটা অসুখ হয়েছে, ডক্টর ডিটেক্ট করলেন এবং আপনাকে বলে দিলেন যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনাকে এই ওষুধটা খেয়ে যেতে হবে। সো ফ্রেন্ডস, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি নিজেদেরকে একটু এডুকেট করে নিই,
এবং আমরা যদি একটু বায়াসনেস থেকে, আমাদের যে বদ্ধমূল ধারণা সেখান থেকে যদি একটু বেরিয়ে আসি, তাহলে আমরা হোমিওপ্যাথিকে কিন্তু নিজের করে নিতে পারি। এবং একটা কথা আমাকে মনে রাখতে হবে যে আমার যখন ধরুন কোনো একটা ট্রিটমেন্ট আমি অ্যালোপ্যাথিতেও করছি, তখন যদি আমার লোকাল ডক্টরকে দিয়ে আমার রেজাল্ট না হচ্ছে, তাহলে আমি কী করি? আর একটু বড় জায়গায় কোনো বড় ডক্টরকে দেখাই। কী দেখাই? অ্যালোপ্যাথি ডক্টরকেই তো দেখাই। সেখানে হলো না, সেখান থেকে আমি হয়তো চেন্নাই গেলাম কি মণিপাল গেলাম, কী দেখালাম? অ্যালোপ্যাথি ডক্টরকেই দেখালাম। তারা তো একই কোর্স পড়েছেন, একই পড়াশুনো করেছেন, তাহলে আমি ডক্টর চেঞ্জ করছি, প্যাথি চেঞ্জ করিনি। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু আনফর্চুনেটলি ফ্রেন্ড একটা ঘটনা সবসময় আমরা বলতে শুনি, এই হোমিওপ্যাথিতে কাজ হয় না। আপনি একটা ডক্টরকে দেখিয়েছেন, আপনি কি খোঁজ নিয়েছেন আর কোন বড় ডক্টর আছেন, আর কোন এফিশিয়েন্ট ডক্টর আছেন তার কাছে যাওয়া দরকার? আপনি কি চেষ্টা করেছেন আরও কয়েকজন ডক্টরের কাছে যাওয়ার? আপনি নিশ্চয়ই করেননি ফ্রেন্ড। এতে কী হয়েছে বলুন তো? হোমিওপ্যাথি কিন্তু কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হচ্ছে আপনার ফ্যামিলির, আপনার প্রিয়জনের। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে আজকের ডেটে আপনি একটা নিশ্চিন্ত জীবন যাপন করতে চান হোমিওপ্যাথির হাত ধরে, তাহলে আমি বলবো এক্ষুনি ডিসিশন নিন যে হোমিওপ্যাথিকে আপনি নিজের করে নিয়ে এলাকায় কারা ভালো ট্রিটমেন্ট করছেন তাদের খোঁজখবর নিয়ে আপনি যে কোনো ধরনের অসুখ বিসুখের ক্ষেত্রে হোমিওপ্যাথি করুন। তার মানে কি অ্যালোপ্যাথির প্রয়োজন নেই? আমি কি অ্যালোপ্যাথির এগেনস্টে? নিশ্চয়ই না। অ্যালোপ্যাথি সেই ক্ষেত্রেই আপনি করুন যখন আপনার প্রবলেম হচ্ছে যে জীবন আপনার বিপন্ন, ইমার্জেন্সি ট্রিটমেন্ট, যেখানে হোমিওপ্যাথি করা যায়। কিন্তু ফ্রেন্ড, ইমার্জেন্সি যে সেই সেট আপটা কিন্তু অ্যালোপ্যাথি হসপিটালগুলোতেই আছে। সেই জন্য এটা ভাবার কোনো কারণ নেই যে ইমার্জেন্সিতে হোমিওপ্যাথির কোনো মেডিসিন নেই। ইমার্জেন্সি তো হোমিওপ্যাথির মিরাকেল মেডিসিন আছে, যেগুলো অ্যাপ্লাই করে আগেকার দিনে প্রচুর মিরাকেল দেখিয়েছেন ডক্টররা। ডক্টর মহেন্দ্রলাল সরকার, উনি নিজে একজন তখনকার দিনে সেকেন্ড এমডি অফ ইন্ডিয়া। উনি কিন্তু ট্রিটমেন্ট করতে গিয়ে দেখলেন যে প্রচুর অসুখ হোমিওপ্যাথিতে আরামসে সেরে যাচ্ছে, যেটা অ্যালোপ্যাথিক্যালি সারছে না। এবং উনি আমাদের যে পরম পুরুষ, অবতার পুরুষ রামকৃষ্ণদেবের ট্রিটমেন্ট করেছিলেন হোমিওপ্যাথি দিয়েই করেছিলেন, এবং ওনাকে বলা হয় হ্যানিম্যান অফ ইন্ডিয়া। উনি কিন্তু অ্যাকচুয়ালি অ্যালোপ্যাথিতে স্বনামধন্য ডাক্তার ছিলেন, কৃতি ডক্টর ছিলেন, ব্রিটিশ জমানায় সেকেন্ড এমডি করেছিলেন, তারপরে উনি কনভার্টেড হয়ে হোমিওপ্যাথি করতে শুরু করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথা সবাই বুঝতে পারছি, ডক্টর জ্ঞান মজুমদার সেন FRCS MRCP, প্রতাপচন্দ্র মজুমদার, এনারা কিন্তু সব দিকপাল ডাক্তার ছিলেন। ডক্টর পাঠক, উনিও MRCP FRCS ফ্রম লন্ডন USA। কিন্তু পরে দেখেছেন যে হোমিওপ্যাথি মেডিসিনের এফিকেসি অ্যালোপ্যাথি থেকে ফার বেটার উইদাউট হ্যাভিং এনি সাইড এফেক্টস। তো ওনারা কিন্তু আলটিমেট অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে কনভার্টেড হয়ে হোমিওপ্যাথিকে তার নিজের জায়গায় প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন। তারা আমাদের কাছে প্রণম্য ব্যক্তি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু আজকে আমার নিজের ঢাক নিজেই পেটালাম। আপনাদেরকে একটা শুধু রিকোয়েস্ট করলাম যে কথাগুলো আমি বললাম এগুলো সঠিক কিনা, সত্যি কিনা, সেগুলো ভেবে আমাকে কমেন্টসে জানান। আর এই তথ্যগুলো যদি আপনার মনে হয় যে হ্যাঁ এগুলো তো কাজে লাগতে পারে, আপনার প্রিয়জনদের কাছে প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামীতে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। শুধু নোটিফিকেশান অন করে দিয়ে অলটাকে টিপে দেবেন, তাহলে আপনার কাছে ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।